হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের জানাই স্বাগত। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত নিয়োগ। এই যে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত নিয়োগ, এখানে কিন্তু অনেকগুলো পদ আছে, ভাগ আছে, তার ভেতরে আবার উপভাগ আছে, অর্থাৎ ডিভিশন, তার ভেতরে সাব ডিভিশন, মানে তিনটে একটা ভাগ আছে, তার ভেতরে আবার বিভিন্ন রকমের পদ পড়ছে, কখনো 5টা পদ, কখনো 8টা পদ। তা এই যে বিভিন্ন পদ, এই বিভিন্ন পদের পরীক্ষা, তার ইন্টারভিউ, এইগুলোর নাম্বার ডিভিশনও কিন্তু আলাদা আলাদা হবে। তাই ফর্ম ফিল আপ করবার আগে এই ভিডিওটা তোমরা একটু দেখে, ঠিক আছে? তার কারণ ফর্ম ফিল আপ যখনই তুমি করতে যাবে তখনই তোমার ক্রাইটেরিয়া গুলো দেখবে, পদের জন্য সেগুলো আলাদা হয়ে যাচ্ছে। আবার লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, সেগুলোরও নাম্বার আলাদা হয়ে যাচ্ছে। তাই এই ফর্ম ফিল আপ করার আগে এগুলো একটু জেনে নেওয়া ভালো। আচ্ছা, চলো আগে শুরু করে দিই যে বিজ্ঞপ্তিটা আছে সেটা কি। 2024 সালে এই নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। 25-এ গিয়ে এটা সংক্রান্ত আলোচনা হয়। তা আমাদের পঞ্চায়েত ও গ্রামায়ণ মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়, উনি 6500 পদের একটা নিয়োগের কথা বলেছেন, যেটা কিন্তু বৃদ্ধিও পেতে পারে। সমস্ত গ্রাম পঞ্চায়েত সহ জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে এই নিয়োগ হবে। প্রশ্নটি কিন্তু বাংলা ভাষায় হবে। আর এর সাথে বলে দিই যে প্রশ্ন শুধু বাংলা ভাষায় নয়, তার সাথে ইংলিশ ভার্সনও থাকবে। তবে মূল ক্রাইটেরিয়া হচ্ছে তোমায় বাংলায় বলতে, লিখতে, পড়তে জানতে হবে। এবং এই পরীক্ষাটি পরিচালনা করছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এইবার আমি পদগুলো আলোচনা করব। দেখো, এই যে গ্রাম পঞ্চায়েত, এর মধ্যে আবার রয়ে গেছে 5খানা পদ। কি কি? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক এবং সেক্রেটারি। এইখানে দেখো, শুধু গ্রাম পঞ্চায়েত বলে তার ভেতরেই আবার 5খানা পদ হয়ে গেল। তার ভেতরেই যদি 5টা পদ হয়, তাহলে এই 5টা পদের পরীক্ষা পদ্ধতি, ইন্টারভিউ, লিখিত পরীক্ষা, সেটাও আবার আলাদা হবে। ঠিক আছে, এবার একটা একটা করে আমরা আলোচনা করব। তোমরা ভালো করে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো, ঠিক আছে? সব কটা আমরা আলোচনা করব। পঞ্চায়েত সমিতি, সেখানেও আবার 5টা পদ আছে। অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়া। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে পঞ্চায়েত সমিতির মধ্যে আবার আমরা 5টা পদে চলে গেলাম। একটা হয়ে গেল কি? অ্যাকাউন্ট ক্লার্ক, 2 নম্বর হয়ে গেল ব্লক ইনফরমেটিক্স অফিসার, 3 নম্বর ক্লার্ক কাম টাইপিস্ট, 4 নম্বর ডেটা এন্ট্রি অপারেটর এবং সর্বশেষ 5 নম্বরে গিয়ে পঞ্চায়েত সমিতি পিয়ন। দেখো, এর আগে আমরা 5টা পদ বলেছি, এখন আবার আরো 5টা বললাম। এর মধ্যে কিন্তু তোমাদের 10টা পদ হয়ে গেল। আরো আছে, দেখো, জেলা পরিষদ। জেলা পরিষদে গিয়ে আবার আছে 8খানা পদ। কি কি? অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার 2, ডেটা এন্ট্রি অপারেটর 3, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট 4, গ্রুপ ডি 5, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট 6, স্টেনোগ্রাফার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 7 এবং লাস্টে গিয়ে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সেটা হচ্ছে গিয়ে 8। আচ্ছা, এখানটা শুধু স্টেনোগ্রাফার হবে, হ্যাঁ, স্টেনোগ্রাফার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নয়। স্টেনোগ্রাফার হচ্ছে 7, 8-এ গিয়ে হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। তাহলে 8খানা পদ হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। তাহলে দেখো, এর আগে আমি কি কি বলেছিলাম? প্রথম দিকে ছিল 5টা পদ, তারপরে এলো আরো 5টা পদ, তারপর হলো 8টা পদ, বলে টোটাল তোমাদের এই পরীক্ষায় 18টা পদ। এবার 18টা পদ আছে মানে এই নয় যে 18টা পদেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, যদি তোমার সেখানে যোগ্যতার সাথে ওদের দেওয়া যোগ্যতা মিলে যায় বা ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো মিলে যায়, তাহলে কিন্তু তুমি 18টা পদই ফিল আপ করতে পারবে। তাহলে ফর্ম ফিল আপের আগে ভালো করে দেখে নাও যে কিভাবে হবে। নির্বাচন পদ্ধতিটা তোমাদের জানা দরকার। বলছে 2টো ভাবে এই নিয়োগ হবে। একটা হচ্ছে কি লিখিত পরীক্ষা, আর একটা হচ্ছে ইন্টারভিউ। কিছু পদের ক্ষেত্রে আবার স্কিল টেস্টও আছে। কয়েকটা পদের ক্ষেত্রে স্কিল টেস্ট আছে, সবকটার নেই। ওএমআর মোডে পরীক্ষা হবে।
ঠিক আছে, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে, অবশ্যই সবটাই এমসিকিউ হবে। প্রশ্নের ভাষা বাংলা ও ইংরেজিতে হবে। প্রথম দিকে আমি বলে দিয়েছিলাম যে বাংলায় লিখে দিয়েছিলাম, যে বাংলা ভাষাটা তো সবাই চায়, যে বেঙ্গলি ভার্সন আছে কিন্তু তার সাথে কিন্তু ইংলিশ ভার্সনও তোমাদের দেবে। লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউতে দেখা হবে। তোমরা তো জানো যে লিখিত পরীক্ষায় পাশ করলেই কিন্তু শেষে গিয়ে ইন্টারভিউতে দেখা হয়। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে যে প্রাপ্ত নম্বর হবে সেটাতেই কিন্তু চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে। এবার বলে দিই যে যেখানে এই যে আমি লিখেছি স্কিল টেস্ট, যেগুলোতে স্কিল টেস্ট আছে সেক্ষেত্রে তোমার লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, এবার ইন্টারভিউ, এই তিনটে যোগ করে যে নাম্বার হবে তার উপর তোমার মেধা তালিকা হবে। এবং যেখানে তোমার স্কিল টেস্টটা নেই সেখানে শুধুমাত্র ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা, এটাই যে তোমরা মোট প্রাপ্ত নম্বর পাবে তার উপর মেধা তালিকা প্রকাশিত হবে। এবার দেখো পদ অনুযায়ী যোগ্যতা, আমি একেবারে এক একটা পদের সাথে এক একটা যোগ্যতা আলাদা করে লিখি। একেবারে যোগ্যতাটা দেখেছি, ধরো অষ্টম পাস বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তার উপর তুমি কি কি পদে অ্যাপ্লাই করতে পারছো। অষ্টম শ্রেণী পাস, সেখানে তুমি কি পাচ্ছ, গ্রাম পঞ্চায়েত কর্মী ও পিয়ন। অষ্টমে তোমরা গ্রাম পঞ্চায়েত কর্মী ও পিয়ন এই পদটা অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাশের ওপর তোমরা কি কি করতে পারবে, সহায়ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, এগুলো মাধ্যমিক পাস করলেই হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পাশের উপর কি আছে, সেক্রেটারি, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, ক্লার্ক টাইপিস্ট। এই যে টাইপিস্টটা আছে না, এই টাইপিস্টটা কিন্তু পরে গিয়ে কিন্তু তোমাকে টাইপটা জানতে হবে। এখন লিখিত পরীক্ষায় তুমি পাস করে গেলে, কিন্তু টাইপিস্ট যখন বলাই আছে উল্লেখ করে, টাইপ কিন্তু ভালো করে জানতে হবে। স্নাতক বা ডিপ্লোমা, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, ব্লক ইনফরমেটিভ অফিসার বা বিআইও যেটা বলা হয়ে থাকে, এই হলো তোমার যোগ্যতা। তাহলে মোটামুটি যদি তুমি স্নাতক থাকে, তাহলে এইচএস তো সবারই প্রায় থাকে, তাহলে এতগুলো পদে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। আচ্ছা, এর সাথে সাথে বলি যে আমাদের কিন্তু এই গ্রাম পঞ্চায়েত কোর্সটা কিন্তু লঞ্চ হয়ে গেছে। এখানে তোমরা প্রচুর ক্লাস পাবে, তার সাথে এমসিকিউ পাবে, ঠিক আছে। তা আমাদের অ্যাপ আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারো, কিংবা যদি বুঝতে না পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। একবার যোগাযোগ করে দেখতেই পারো যে ব্যাপারটা, বা এই যে আমি এই ভিডিওটা তোমাদের করলাম, ইনফরমেশনটা দিলাম, সেটা বুঝতেও কোনো অসুবিধা হতে পারে, সেক্ষেত্রেও তোমরা কল করতে পারো বা কমেন্ট করতে পারো, ঠিক আছে। এবার চলো আমরা চলে আসি বয়স সীমা। আচ্ছা, তোমরা এটা তো জানো যে 5 বছর কিন্তু বৃদ্ধি করা হয়েছে, মানে আগে যা বয়স থাকতো, ধরো কোনো পরীক্ষায় থাকতো 39, কোনো পরীক্ষায় থাকতো 40, কোনোটায় থাকতো 35। আমি কিন্তু সবটাই আমাদের স্টেট গভর্নমেন্ট, মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কথা বলছি, সেখানে কিন্তু 5 বছর কিন্তু বয়সের সীমা বৃদ্ধি করা হয়েছে। এবার দেখো এসটি এসসি আমি দিয়েছি কি 18 থেকে 50, তার মানে ছিল কি 18 থেকে 45, এই 45টা বৃদ্ধি পেয়ে হয়েছে গিয়ে 50। ওবিসির ক্ষেত্রে 18 থেকে ছিল 18 থেকে হয়েছে গিয়ে 48, ঠিক আছে, তার মানে ছিল হচ্ছে 43, 5 যোগ করে 48। এবং যারা আমরা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কি হচ্ছে না 18 থেকে 45, মানে 18 থেকে 40 ছিল, সেটা গিয়ে 45 হয়েছে। তোমার কিন্তু ন্যূনতম বয়স 18 হতে। এবার যারা তোমরা এখন এইচএস পাস করে গেছো তারা তো 18 হয়েই গেছে, কিন্তু যারা সদ্য মাধ্যমিক পাস করেছো তাদের কিন্তু দিতে পারবে না, কারণ তাদের তোমাদের 18 হয়নি। মাধ্যমিক পাস করেছো কিন্তু 18 তো হয়নি, সেক্ষেত্রে হবে না। বা এমনও আছে যে যারা মাধ্যমিক পাস করেছো, করার পর পড়াশোনা ছেড়ে দিয়েছো, কিন্তু তাদের 18 কমপ্লিট হয়ে গেছে, তারা এই পরীক্ষায় বসতে পারবে। ক্লাস 8 এর ক্ষেত্রেও তাই, ক্লাস 8 পাস করার পর হয়তো কোনো কারণে তোমরা পড়াশোনা স্থগিত হয়ে গেছে, কিন্তু তোমার বয়স কিন্তু 18 অতিক্রম, তাহলে তোমরাও কিন্তু এই পরীক্ষাটায় বসতে পারবে। এই সুযোগ কিন্তু কাজে লাগাও, আমি বারবার বলবো এই সুযোগটা কাজে লাগাও। আবার কখন সুযোগ আসবে, ওর থেকে যা সুযোগ আছে কাজে লাগাও। তোমাদের নিজেদের কাছে যদি কোনো বইপত্র থাকে, আমি একটু বাদে সিলেবাস আলোচনা করবো, এই জন্য বলছি ভিডিওটা পুরোটা দেখো। সিলেবাস দেখে তোমরা সেই অনুযায়ী বই কিনে বই পড়তে পারো, কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে পারো, অনলাইন কোচিং নিতে পারো, অফলাইন কোচিং নিতে পারো, সেলফ কোচিং নিতে পারো, যেটাই যাও তার আগে ভালো করে সিলেবাস, পরীক্ষার পদ্ধতি জেনে নাও। এবং আমি বলবো যখন পরীক্ষার এরকম ঘোষণা হয়, পরীক্ষা কিন্তু হবে, এই জন্য প্রস্তুতি নেওয়ার হলে আজ এই মুহূর্ত থেকে প্রস্তুতি নাও। চলো শুরু করি। এই যে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ইন্টারভিউ, এগুলোর কথা বলেছি, সেগুলো একটু আলোচনা করা যাক। দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী, এই ক্ষেত্রে লিখিত পরীক্ষা হচ্ছে 43,
স্কিল টেস্ট কিচ্ছু নেই, ইন্টারভিউ আছে 7 নম্বরে। গ্রুপ ডি, গ্রুপ ডির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হচ্ছে 43, স্কিল টেস্ট কিছুই নেই, ইন্টারভিউ হচ্ছে 7। পঞ্চায়েত সমিতি পিয়ন, এক্ষেত্রে লিখিত পরীক্ষা হচ্ছে 43, স্কিল টেস্ট এক্ষেত্রেও নেই, ইন্টারভিউ হচ্ছে 7। এইবার আমি আসি গ্রাম পঞ্চায়েত সহায়ক। এই পর্যন্ত তুমি দেখো সবকটাই কিন্তু 85 মার্কের। এই তিনটে ছিল হচ্ছে তোমার 43 মার্কের, আর এই বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে 85 মার্কের। কিরকম না, পঞ্চায়েত সহায়কে দেখো 85, সেখানেও স্কিল টেস্ট নেই, ইন্টারভিউ আছে 15 নাম্বার। সেক্রেটারি পদে যখন যাচ্ছ 85 মার্কস, 5 নাম্বার আছে স্কিল টেস্ট, 10 নাম্বার আছে ইন্টারভিউ। অ্যাকাউন্টস ক্লার্কের কাছে যখন যাচ্ছ 85 মার্কস লিখিত, 5 নাম্বার স্কিল টেস্ট, 10 নাম্বার হচ্ছে তোমার ইন্টারভিউ। ডাটা এন্ট্রি অপারেটর যখন লিখিত পরীক্ষা 85 মার্কস, স্কিল টেস্ট 5 মার্কের, ইন্টারভিউ 10। ক্যাশিয়ারে যখন যাচ্ছ 85 মার্কস, স্কিল টেস্ট কিচ্ছু নেই, 15 নাম্বারের ইন্টারভিউ। এখানে বলি দেখো এতগুলো পদ বলতে বলতে দেখো দেখলে যে লিখিত পরীক্ষা পাল্টে গেল, ইন্টারভিউ এর মার্কস পাল্টে গেল, কোনো জায়গায় স্কিল টেস্ট আছে, কোনো জায়গায় স্কিল টেস্ট নেই। এই জন্য কিন্তু আমাদের বারবার করে বলছি যে ফর্ম ফিল করার আগে এই জায়গাগুলো ভালো করে দেখে নেবে। তুমি একটা কোনো পরীক্ষার প্রস্তুতি নিয়ে যাচ্ছ কিন্তু তুমি নাম্বার ডিভিশনটাই জানো না, কত নাম্বারের পরীক্ষা, কি সিলেবাসে আসবে, এরকম তো পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই, তাই না? লোয়ার ডিভিশন কার্ড, সেটাতে আছে 85 মার্ক, 5 নাম্বার স্কিল টেস্ট, 15 নাম্বার হচ্ছে ইন্টারভিউ। স্টেনো 85 নাম্বারের লিখিত পরীক্ষা, 5 নাম্বার স্কিল টেস্ট, 10 নাম্বারে ইন্টারভিউ। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 85 নাম্বারে লিখিত, 5 নাম্বার স্কিল টেস্ট, 10 নাম্বার ইন্টারভিউ। নির্মাণ সহায়ক, সেখানে 85 নাম্বারে লিখিত পরীক্ষা, বাস কি স্কিল টেস্ট বলে কিচ্ছু নেই, 15 নম্বরের এবার ইন্টারভিউ আছে। এবং সর্বশেষ পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট, সেখানে 85 নম্বরের লিখিত পরীক্ষা, 5 নম্বরের স্কিল টেস্ট, ইন্টারভিউ হচ্ছে 10 নম্বর। এই তোমার গেল টোটাল যে পদগুলো হয়েছে সেই পদগুলোর লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ। এবার আমি একটা কথা বলি, এই যে লিখিত পরীক্ষার জায়গাটা আছে না, এইখানে সিলেবাসটা মোটামুটি দেবে প্রায় এক, নাম্বারটা আলাদা। হয়তো কোনো জায়গায় দেখা যাবে যে বাংলা ইংলিশে নাম্বারটা বেশি, কোনো জায়গায় সায়েন্সে কম, কোনো জায়গায় ম্যাথে নাম্বারটা বেশি দিয়েছে, কোনো জায়গায় বাংলা ইংলিশে কম দিয়েছে। ওভারঅল সিলেবাসটা প্রায় একই জিনিস ঘোরাফেরা করছে, নাম্বার বিভাজন আর ইন্টারভিউটা জাস্ট আলাদা হচ্ছে। সিলেবাসটাই আসা যায়। বিষয় হচ্ছে ইংলিশ, সেখানে তোমাদের 25টা প্রশ্ন 25 মার্কের থাকছে। দেখো এইটা আমি তোমাদের মোটামুটি 85টা দিয়েছি, এটা আবার 43 এর ক্ষেত্রে আলাদা হয়ে যাবে, কিন্তু এই যে সাবজেক্ট গুলো আছে না সেইগুলো না সেই রকম কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই থাকবে। বাংলা 25 নম্বর, 25টা প্রশ্ন 25 নম্বর। গণিত, আচ্ছা গণিতের ক্ষেত্রে কিন্তু তোমাদের মূলত পাটিগণিতটাই কিন্তু বলা হয়েছে, বীজগণিত বা ত্রিকোণমিতি, বীজগণিত বা ত্রিকোণমিতি এগুলো কিন্তু নেই। অন্যান্য পরীক্ষার কিছু কিছু ক্ষেত্রে দেবে বীজগণিত বা ত্রিকোণমিতি দিয়ে দেয়, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু নেই, এক্ষেত্রে কিন্তু পাটিগণিত। তা পাটিগণিত থেকে তোমার 10টা প্রশ্ন 10 নম্বর, এই করে তোমার 85 নম্বর, বাকি 15 নম্বর ইন্টারভিউ। এবার 43 ক্ষেত্রে নম্বর বিভাজনটা একটু আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু তোমার এই বিষয় অর্থাৎ ইংলিশ, বাংলা, গণিত, সাধারণ জ্ঞানই থাকছে। এবার একটা কথা বলি, বাংলা তুমি কিন্তু বাকি কোনো কম্পিটিটিভ এক্সামে বাংলাটা পাবে না। হ্যাঁ, ডেসক্রিপটিভ পার্ট আলাদা, ডব্লিউবিসি এর ডেসক্রিপটিভ পার্ট, মিসেলেনিয়াস ডেসক্রিপটিভ পার্ট সেটা আলাদা, কিন্তু এমসিকিউ এ বাংলা কিন্তু অন্য জায়গায় পাচ্ছ না, এইখানে কিন্তু বাংলা আছে। এই জন্য এক্ষেত্রে তোমাদের সিলেবাস অনুযায়ী, মানে ধরো তুমি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ, সেখানে কিন্তু এতদিন তুমি বাংলাটা পড়োনি, কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে বাংলাটা কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। তা বাংলায় কি সিলেবাস আছে? প্রথমেই আসছে কি সন্ধি, আর আছে সমাস,
কারক বিভক্তি, পদ পরিবর্তন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, শুদ্ধ বানান, বাক্য শুদ্ধি। এবার সন্ধি। সন্ধি তুমি দেখবে একটা সন্ধি তোমাকে ওয়ার্ড বলে দেবে, সেই যে ক্লাস 9-10 তোমরা যখন বলতো যে সন্ধি বিভক্তি করে দিতে হবে, ঠিক আছে? এবার এই সন্ধি বিভক্তিটাও দিয়ে দিতে পারে, যে বলে দেবো অপশনে কোনটা হবে, বা সন্ধিটা তোমাকে বিভক্তিটা দেখিয়ে দিয়ে বলছে এখানে কোন পদটা হবে, সন্ধিযুক্ত কোন পদ হবে, এরকম। সমাসের ক্ষেত্রে সমাসগুলো দেবে, কারক বিভক্তির ক্ষেত্রে ওরকম অপশন। পদ পরিবর্তন, সমার্থক শব্দ মানে পিতা মাতা, তারই আর সমার্থক শব্দ কি, বিপরীত শব্দ, পিতার বিপরীত শব্দ কি, এরকম। বাগধারা যেগুলো আমরা বাংলা ভাষায় পড়ে এসেছি, এক কথায় প্রকাশ, মানে এইগুলোই কিন্তু ইংলিশ আমরা কম্পিটিটিভ এক্সামে এতদিন ধরে পড়ে আসছি। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এগুলি তোমাদের বাংলা পড়তে হবে। শুদ্ধ বানান, বাংলা ভাষার বানান কিন্তু আমি মনে করি বেশ শক্ত, তাই বাংলা ভাষার বানানগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে, এবং তার সাথে বাংলা বাক্য শুদ্ধি, সরল ভাষা, জটিল ভাষা, এই নিয়ে হলো তোমাদের মোটামুটি বলা যেতে পারে বাংলা সিলেবাস। এবার এই সিলেবাসে তোমরা কিভাবে পড়বে? 9, 10, 11, 12 এর বই কালেক্ট করতে পারো, আগেও যেটা বলেছি, অনলাইন কোচিং করতে পারো, অফলাইন কোচিং করতে পারো, বা আমাদের সেন্টারের সাথেও তোমরা যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু প্রচুর প্রচুর ক্লাস দেওয়া হচ্ছে, লাইভ ক্লাস, তার সাথে তোমরা মক টেস্ট। আচ্ছা একটা কথা বলি, যে যতই পড়ে নাও না কেন মক টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে। মক টেস্ট না দিলে কিন্তু তুমি নিজেকে যাচাই করতে পারে, ঠিক আছে? নিজেকে যাচাইয়ের জন্য মক টেস্ট, তাই যদি সেলফ স্টাডিও নাও মক টেস্টটা কিন্তু অবশ্যই দিতে থাকো। এবার আসি আমরা ইংলিশ সিলেবাসে। সেখানে আছে টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, নারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং সেন্টেন্স কারেকশন। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে তোমার প্রিপোজিশনও বসতে পারে, আর্টিকেলও বসতে পারে, এবং সেন্টেন্স কারেকশনটা তো ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ, ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। তোমরা বারবার বলছি, যারা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছে তারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত, ভালো করেই অবগত, এবং যারা অবগত নয় তারা সেই আমি একই বলবো, সেই মোটামুটি 6, 7 থেকে শুরু করে 9, 10 পর্যন্ত যা সিলেবাস এতদিন পড়ে এসেছো সেইগুলোকে পুনরায় আবার বই খুলে পড়তে বসতে হবে। চলো অ্যারিথমেটিক বলেইছিলাম যে এখানে বীজগণিত, ত্রিকোণমিতি নেই, যা আছে অ্যারিথমেটিক। সেখানে কি আসছে না, নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি। তবে এটা বলবো যে এইটা আগে কোনো পরীক্ষার হওয়া থেকে আমি দেখেছি চক্রবৃদ্ধির সুদটা খুব একটা দেয় না, তবে না, রিস্ক নিয়ে লাভ নেই, প্র্যাকটিস করে যাওয়াই ভালো। সিম্পলিফিকেশন বা সরলীকরণ, টাইম এন্ড ওয়ার্ক, সময় কাজ, পার্সেন্টেজ, শতাংশ, টাইম এন্ড ডিস্টেন্স, সময় দূরত্ব, রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত, মেন্সুরেশন, পরিমিতি, অ্যাভারেজ, গড়, ফ্র্যাকশন আর ডেসিমাল, ভগ্নাংশ আর দশমিক, এবং প্রফিট লস, লাভ ক্ষতি। এই মোটামুটি পাটিগণিতের সিলেবাসের মধ্যে পড়ে, ঠিক আছে? এবার এই যে সময় কাজটা আছে না, এই অঙ্কগুলো দেখবে কিরকম হয়, দেখবে এক ধরনের অঙ্ক দেয় না, যে একটা ট্রেন এত কিলোমিটার গতিবেগে যাচ্ছে, প্ল্যাটফর্মকে অতিক্রম করলো, এবার আরেক দিক থেকে একটা ট্রেন আসে, সেক্ষেত্রে তাদের গতিবেগের সমষ্টি কি হবে বা কত কিলোমিটার, এই একটা সময় কাজ থেকে হয়। আবার নৌকা দিয়েও হয়, একটা নৌকা এত কিলোমিটার বেগে উজানে যাচ্ছে, ফেরার সময় তার গতিবেগ কিরম হবে বা স্রোতের গতিবেগ কত ছিল, এটাও সময় কাজে দেয়। আবার নল চৌবাচ্চা, সেটা দিয়েও কিন্তু সময় দিতে পারে, সময় কাজ। একটা নল 2 ঘন্টা আর একটা নল 3 ঘন্টা খোলা ছিল, একটা খোলা থাকলো এবং 3 ঘন্টা বাদে একটা বন্ধ করে দিলাম, কতক্ষণে চৌবাচ্চাটা পূর্ণ হবে, এটাও কিন্তু একটা সময় কাজের মধ্যেই পড়ে। কম্পিটিটিভে এরা আলাদা ভাগ করে দেয়, যেমন শুধু সময় কাজ, সময় দূরত্ব, নল চৌবাচ্চার অঙ্ক, ঠিক আছে, এগুলো সব আলাদা করে দেয়, বা বোট যেটা হচ্ছে নৌকার অঙ্ক। কিন্তু এখানে সময় কাজ বলতে এক্সাক্ট কি বলছে কিন্তু বোঝা যাচ্ছে না, তাই আমাদের কিন্তু সবটাই প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে? আমি এই জন্য আলাদা করে লিখিনি, এখানে কিন্তু তোমাকে সবটাই প্র্যাকটিস করে যেতে হচ্ছে। সাধারণ জ্ঞান, ভারতের ইতিহাস, ঠিক আছে? আচ্ছা ভূগোল ভালো করে বলে দিই, এখানে কিন্তু ভূগোল ঠিক আছে, ভারতের ভূগোল তোমরা পড়বে অবশ্যই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভূগোল কিন্তু ভালো করে পড়বে। হেন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যে ভূগোল থেকে কোয়েশ্চেন হয়েছে এবং পশ্চিমবঙ্গ বাদ গেছে, তা
ভূগোল বলতে কিন্তু শুধু ভারতের নয়, ভূগোল বলতে কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোলও পড়ছে। ভারতের সংবিধান খুব খুব ইম্পর্টেন্ট, ভারতের সংবিধান প্রচুর আর্টিকেল ওখান থেকে আসে। রুরাল ডেভেলপমেন্ট, গ্রামীণ উন্নয়ন, এবার এই যে এই জায়গাগুলো, এইগুলো কিন্তু তুমি অন্যান্য কম্পিটিটিভ এক্সামে পাবে না, যেহেতু এটা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা না, তোমাকে এই গ্রাম পঞ্চায়েতের জায়গাটা খুব ভালো করে পড়ে যেতে হবে। এই যে আমি দিয়েছি রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েত সিস্টেম মানে পঞ্চায়েতের যে ব্যবস্থাটা, রুরাল আর সোসিওলজি, গ্রামীণ সমাজ, বেসিক সায়েন্স তো রয়েছে। এবার বেসিক সায়েন্স বলতে যে তোমাকে একদম ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, বায়োলজি একদম ভালো করে ওইভাবে পড়তে হবে তা না, মূলত সায়েন্সের আসল জায়গাটা যেটা আমাদের দৈনন্দিন জীবনে সায়েন্স যেভাবে ব্যবহৃত হচ্ছে সেই রকম ভাবে পড়তে হবে। এবার এখানেও কিন্তু একটা সিলেকশন ব্যাপার আছে যে কতটা পড়বে কতটা পড়বে না। এখন সময় এতটাও বেশি নেই যে তুমি একদম পুরো সিলেবাস ধরে পড়বে, ঠিক কতটা পড়বে, কত সময়ের মধ্যে পড়বে এবং কিভাবে মক টেস্ট দেবে, এইভাবে কিন্তু সিলেক্টেড হয় একটা স্টুডেন্ট। সে যে একদম সব পড়েছে তাও নয়, আবার যেরকম ফাঁকি দিয়ে দিয়ে পড়েছে তা নয়, ঠিক যতটা পরীক্ষা আমাদের দরকার সেইটাকেই বারবার পড়া, বারবার রিভিশন দেওয়া, সেটার উপরে মক টেস্ট দেওয়া, ঠিক আছে, ঠিক যে জায়গা থেকে কোয়েশ্চেন বলেছে সেভাবে পড়া। তার জন্য আমাদের কিন্তু ক্লাস হচ্ছে, তোমরা মনে করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। গভর্নমেন্ট স্কিম ফর রুরাল এরিয়া, গ্রামীণ এলাকায় যে সরকারি প্রকল্পগুলো আছে, প্রচুর প্রকল্প হয়েছে, কিন্তু প্রকল্পগুলো কি শুধু পড়লে হবে না, সেগুলো কত সালে কিভাবে অ্যাপ্লাই হয়েছে এবং তাতে জনগণ আমরা কি সুবিধা পাচ্ছি সেগুলোও পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর জায়গাটা বলি, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো শেষ নেই। এটা তোমাদের পশ্চিমবঙ্গের ওপর কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, কারণ বর্তমানে সদ্য বেশ নির্বাচন ঘটেছে, সেই নির্বাচনের শেষে কারা কোন মন্ত্রিত্ব কোন পদগুলো পেয়েছে সেইগুলো হতে পারে। ভারতের কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, প্রচুর খেলা হয়েছে আমাদের এখানে এখন, সেই খেলাগুলোর ওপর হতে পারে। আচ্ছা, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেগুলো, অর্থাৎ অস্কার, সেই জায়গাগুলো হতে পারে। খেলার ওপর শুধুমাত্র যে ক্রিকেট খেলা তা নয়, ব্যাডমিন্টন খেলা সেগুলোর ওপর কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে। এরকম যাবতীয় এক বছরের মধ্যে ঘটে যাওয়া কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, এই কথাটা আমি তোমাদের বলে দিই, এক বছর মোটামুটি ধরো এটা মে মাস চলছে, তো তুমি 25-এর জুন জুলাই থেকে শুরু করে যতক্ষণ না পরীক্ষাটা হচ্ছে তার ঠিক 15 দিন আগে পর্যন্ত, ধরো আমি সাপোজ বলছি যে সেপ্টেম্বরের দিকে ধরো পরীক্ষা হবে, ঠিক আছে, তাহলে অন্তত আগস্ট মানে 2025-এর জুলাই থেকে শুরু করে 2026-এর ধরো জুলাই বা আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের এই এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়ে যেতে হবে, ঠিক আছে, তবে কিন্তু কমন পাবে। কারণ এই এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে মন্ত্রিত্ব পদ্মা বলছি না, ওটা এখন সদ্য হয়েছে, ওটা বাদে বাকি কিন্তু প্রচুর অন্যরকম চেঞ্জ পাবে। সে খেলাধুলোই হোক না কেন, অ্যাওয়ার্ড হতে পারে, সাম্প্রতিক কিছু দুর্ঘটনা ঘটে যাওয়া হতে পারে। এই এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদেরকে সংগ্রহ করে সেগুলোর ওপর পড়ে যেতে হবে। তোমরা যদি আমাদের ইনস্টিটিউট বা অন্য কোনো জায়গায় যোগাযোগ করতে পারো, সেখান থেকেও কিন্তু, সেখানে কিভাবে তোমরা পুরো হাতের কাছে নোটসটা পেয়ে যাবে, সেভাবেও করতে পারো। আর নয়তো যদি বলো ম্যাম কোনো জায়গায় পড়ে প্রতিযোগিতা দর্পণ আছে, কর্মক্ষেত্র আছে, প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত আছে, রোজকার নিউজ পেপার আছে। এবার এক বছরের নিউজ পেপার, ধরো তোমরা নিউজ পেপার কালেক্ট করো না, তাহলে এক বছরের নিউজ পেপার কালেক্ট করা সম্ভব হচ্ছে না, তাহলে এই সব বইগুলো তোমাকে কালেক্ট করতে হচ্ছে। এবার শুধু কালেক্ট করলেই হবে না, কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তাহলে এই রইলো আমাদের আজকের বিষয়, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত সম্পর্কে যেটুকু তথ্য আমরা জেনেছি সেইটাই তোমাদের কাছে দিলাম। আশা করছি এই তথ্যটা তোমরা অনেকটাই উপকৃত হয়েছো। আরো যদি নতুন কোনো ইনফরমেশন আসে সেই নিয়েও কিন্তু আমরা যোগাযোগ করব, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো।